সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে। আমি সৌম্য। আজকে যে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা পোর্টফোলিও অ্যানালাইসিস। যে দিয়েছে তার যে গল্পটা, সেটা খুব গরিব ঘরের একটা ছেলে, ও এরশাদ আলী। তো এরশাদ আলীর বয়স 36 বছর বয়স, ভীষণ গরিব, এবং ওর যে গল্প, ওর যে ঘটনা, সেটা নিয়ে আজকের আমাদের ভিডিওটা। সেই গল্পে ও হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে ও একটা গ্রামের হোমিওপ্যাথি চেম্বারে কাজ করে। লিখেছে, দাদা আমি অ্যাভারেজে 300 টাকা করে মাত্র মাইনে পাই। সেই বয়স 36 বছর বয়স, 2 বছরের বাচ্চা মেয়ে আছে, একটা বয়স্ক মা রয়েছে, 4 জনের সংসার, বাবা জীবিত নেই। তো মার্কেটের কোনো অভিজ্ঞতা নেই। এক বন্ধুর কথাতে 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে। এখন কোনটা মিড ক্যাপ, কোনটা লার্জ, কোনটা স্মল, সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আপনার ভিডিওগুলো দেখি, আপনাকে অন্ধের মতো মানি, পরিষ্কার করে বলবেন তুই এখন এটা যেটা করতে আমি সেটাই করব। তো এই হলো এরশাদ আলীর গল্প। খুবই গরিব। আমি এই অজস্র, বিশেষ করে আগে আমি তো নিজে লোকালি কাজগুলো করতাম, একরকম ছিলাম, কিন্তু ইউটিউবে আসার পর থেকে সারা বিশ্বে, মানে সত্যি বলতে গেলে লিটারেলি বিশ্ব, কখনো নিউ ইয়র্ক থেকে কখনো মেল আসছে, কখনো সৌদি আরব থেকে কমেন্ট করছে, মেল করছে, কখনো বড় বড় জায়গা থেকে বহু বড় বড় পোর্টফোলিও, যেগুলো অ্যানালিসিস করছি, লক্ষ লক্ষ টাকার পোর্টফোলিও করছি, কোটি টাকার পোর্টফোলিও হচ্ছে, যেগুলো করছি। কিন্তু যখন ছোট্ট যে পোর্টফোলিওটি নিয়ে কথা বলবো, সেই পোর্টফোলিওটা কিন্তু একদম অন্যরকম। এই পোর্টফোলিওটার মধ্যে একটা অতি দরিদ্র মানুষ, মাত্র 300 টাকা করে ধরি, 9,000 টাকা তার মাস মাইনে, তার মধ্যে তার স্বপ্ন রয়েছে বিশাল, এবং সেই স্বপ্নটাকে আমরা আসলে দেখি কতটা সফল করে তোলা যায়। তার যে ইচ্ছা রয়েছে, তার তিল তিল করে জমানো যে পয়সাগুলো, সে কিন্তু দেখো সবচেয়ে বড় শেখার জিনিস এখানে, সে কিন্তু কি অগাধ বিশ্বাসে রেখে দিয়েছে। সামান্য মাইনে অনুযায়ী তার 1,48,000 টাকা মতো ইনভেস্ট করেছে এখানে, এই মার্কেটে। কিন্তু সেই মার্কেটে সে কিন্তু 3 মাসে, ওর বন্ধু বলেছে, তাই সেইতে বিশ্বাসে এসছে। 36 বছর বয়স হয়ে গেছে, মানে যথেষ্ট এজ হয়ে গেছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে সে কিন্তু কিভাবে বিশ্বাস করে, সামান্য এই মাইনের উপর ভরসা করে কিন্তু এই তরণীতে রয়েছে। অথচ আমাদের অনেক অনেক মানুষ আছে যারা কিনা এর থেকে বহুগুণ মাইনে পায়, তবু তারা কিন্তু, আমরা সাবধানে, এত বেশি সাবধানে থাকি, এত বেশি কসাস হয়ে যাই যে কাকে বল ইনভেস্টমেন্ট বলে, কতদিন টাকাটা রাখতে হয়, কতটা বিশ্বাসের কত অভাব রয়েছে, এর থেকে শেখার আছে। তোমরা যারা নতুনরা রয়েছে তারা প্রচুর জিনিস শিখবে, কোন ডাইভার্সিফিকেশন কীরকমভাবে করা হয়, কীভাবে পোর্টফোলিও অ্যানালিসিস করতে হয়, কীরকম কোন সেক্টরে কতটা টাকা রাখা উচিত, কতটা রিটার্ন এক্সপেক্ট করা উচিত। বেশি রিটার্ন এক্সপেকটেশনের ফল মারাত্মক হতে পারে, সুতরাং সেই ধরনের এক্সপেকটেশন বেশি রাখা যাবে না, অল্প এক্সপেকটেশন থাকবে যতটা রয়েছে। এবং আজকে যা টোটাল যে টোটাল স্টকগুলো দেখবে কত রকমের ভ্যারাইটি স্টক রেখে দিয়েছে, বিভিন্ন ভ্যারাইটি। এর মধ্যে ব্যাঙ্কিং সেক্টর রেখেছে, অটো সেক্টর আছে, কেমিক্যাল আছে, আইটি আছে, ডিফেন্স আছে, ফার্মা আছে, কনজিউমার ডিউরেবল আছে, টায়ার আছে, মেটাল আছে, রিনিউয়েবল আছে, ইভি আছে। ও একেবারে অদ্ভুত রকমভাবে বানিয়েছে। তো আসা যাক ফটাফট করে। প্রথম ঘটনার ভিডিওর ফার্স্ট স্টেজ যেটা, সেটা থাকছে ডিটেলস আমি জানিয়ে দেবো, কী ও স্টকগুলো রেখেছে সেটা জেনে দেবো। নেক্সট আমি চলে আসবো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে পার্টটা, যে ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হয়, সেটা হচ্ছে নেক্সট ফেজ। থার্ড ফেজের মধ্যে আমরা চলে যাব, সেখানে দেখব টার্গেট কত, কী ওতে পেতে পারে এরশাদ আলী এই সিচুয়েশন দাঁড়িয়ে, আমরা সেটা দেখে নিয়ে আমাদের টোটাল ভিডিওটাকে পুরো জিনিসটা কভার করব। তো প্রথমে আসা যাক, একবার দেখে নিই ওর এই সিচুয়েশনের কতগুলো স্টক, 25খানা স্টক নিয়েও কাজ কারবার শুরু করেছে। 25 স্টকস রয়েছে এই মুহূর্তে, 3 মাস ইনভেস্টেড রয়েছে, 1,48,000 টাকা, যেটা 1,60,000 টাকা হচ্ছে, 7% রিটার্ন পাচ্ছে। রিটার্ন তেমন কিছু নয়, এই কিন্তু ঘটনা হচ্ছে ডাইভার্সিফাইড একদমই হয়নি। এবার আমি দেখে নিই জিনিসটা। আমরা চলে এলাম এরশাদ আলীর যে পোর্টফোলিওতে। এবার আমরা একটা করে দেখে নেব এরশাদ আলী কী সিচুয়েশন রয়েছে। ওর যে প্রথম যে ঘটনা, সেটা হচ্ছে 1,60,000 টাকা এখন দাঁড়িয়েছে, যেটা 1,48,000 টাকা ছিল ইনভেস্টেড অ্যামাউন্ট। 7% মাত্র রিটার্ন পেয়েছে এতদিনে। যাই হোক, এখন সিচুয়েশন প্রথম HDFC ব্যাঙ্ক, অসাধারণ একটা ব্যাঙ্কেও রেখে দিয়েছিস, খুব ভালো। এটাকে তুই রেখে দে, 14টা শেয়ার কিনে রেখেছিস, খুব সুন্দর, এবং এখনই সুযোগ রয়েছে, কালেক্ট করে যা, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে মেটাল সেক্টর, টাটা স্টিল। আমি ডিটেলস পরে বলবো। এই মুহূর্তে টাটা স্টিল কোম্পানি একটা সাইক্লিক্যাল কোম্পানি, এই সিচুয়েশন দাঁড়িয়ে 12% রিটার্ন তোর ওভারঅল দিচ্ছে। 150টা স্টক তুই কিনে রেখে দিয়েছিস। নেক্সট আমি চলে আসবো পরে, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড, ডিফেন্স সেক্টরের কোম্পানিটা রয়েছে, 6টা তোর স্টক রয়েছে সিচুয়েশন দাঁড়িয়ে। নেক্সট আমি চলে আসবো পরেরটা, দ্যাট ইজ হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তুই অলরেডি একবার দেখলাম HDFC ব্যাঙ্কে, আবার তুই এখানে কি করেছিস, কোটাক ব্যাঙ্কে আবার নিয়ে রেখেছিস।
কন্টিনিউ এতগুলো ব্যাংকে এখানে রাখার কোনো মানে হয় না। এনিওয়ে যদি দুটো ক্ষেত্রে দুটো ব্যাংকই ভালো সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে। নেক্সট আমি চলে আসছি টাটা মোটরসের কথা। টাটা মোটরস অটোমোবাইল সেক্টরের মধ্যে একটি সেরা বলা যেতে পারে এই স্টক, সেই স্টক 13টা তুই রেখে দিয়েছিস, কন্টিনিউ এটা বাড়াতে হবে, ভালো স্টক ভবিষ্যতে ভালো করতে পারে। নিফটি বিজে তোর রিটার্ন খুব বেশি দেবে না, কিন্তু তোকে একটা যেরকম মিউচুয়াল ফান্ডের মতোই এটা এক ধরনের সুবিধা দেবে। এনিহাও তুই এই সিচুয়েশনে রেখে দিয়েছিস 37টা স্টক, ঠিক আছে। চলে আসছি নেক্সট, এটা হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, টায়ার কোম্পানির মধ্যে পড়ছে এবং খুব ভালো স্টক এটা রয়েছে, 9% তুই প্রফিটে আছিস, 3টে স্টক কিনে রেখেছিস। নেক্সট আমি চলে আসবো পরে ক্ষেত্রে, সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ এটা কিন্তু খুব ভালো স্টকের দিকে, 100টা কোয়ান্টিটি তুই কিনে রেখে দিয়েছিস। এই সিচুয়েশন দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই কোম্পানিটা কিন্তু ড্রোনের উপর বিজনেস করছে, ড্রোনের উপর একটা ভালো ডিফেন্স সেক্টর, ই কমার্স প্লাস ইলেকট্রনিক ভেহিকেলস সব কিছুতে কিন্তু এই কোম্পানিটা কার্যকরী ভূমিকায় পালন করে, খুব ভালো স্টক। নেক্সট চলে আসবো কেপিআই টেকনোলজি, অটোমোবাইল সেক্টর, অটোমোবাইল ইভি মানে আইটি সেক্টর একটা অসাধারণ কোম্পানি যেটা অটোমোবাইলের উপর টেকনোলজির উপর কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম, যেরকম আমরা জানি সেটা হচ্ছে এআইকে দিয়ে কীভাবে উইদাউট ড্রাইভারে গাড়ি ড্রাইভ করানো যায়, অ্যাক্সিডেন্টগুলো আটকানোর জন্য কী ধরনের সেন্সারগুলো ইউজ করা যেতে পারে, বিভিন্ন রকম টেকনোলজি অটোমোবাইলের উপরে স্পেশালাইজড বলা যেতে পারে এটা। এবং টাটা এলএক্সির একেবারে প্রতিদ্বন্দ্বী হিসেবে অনেক সময়তে বলা হয় এবং অসম্ভব ভালো কাজ করছে এবং রিটার্নও আমাদের দেখেছি দারুণ সুন্দর রিটার্ন দেয়, খুবই ভালো রয়েছে। নেক্সট আমি চলে পরেরটা, সেটা হচ্ছে রাজেশ এক্সপোর্ট। তো রাজেশ এক্সপোর্টকে নিয়ে যে এটা বেসিক্যালি গোল্ড এবং গোল্ড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের উপর কাজ করে, কেন তুই এটা নিয়েছিস আমি জানি না, তো এটা তুই কিন্তু এই মুহূর্তে এটাকে পুরো এক্সিট করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ বিগত 1 বছরে যদি রিটার্ন দেখি নেগেটিভ 56% এবং যদি 5 বছর রেখে দিলে 37% নেগেটিভ আসছে। এই ধরনের স্টকে তুই সামান্য প্রফিট যেটুকু আছে এই নিয়ে বেরিয়ে যায়, নাহলে এটা আবার মানে যখন লস শুরু হয়ে যাবে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবি। নেক্সট এটা আমি আমার কথা তোকে বলে যাব, এরপর তুই অন্য কথা। নেক্সট হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি আর একটা সুন্দর কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু 6টা স্টককে রেখে দিয়েছিস। এটা যেটা কাজ সেটা বেসিক্যালি কাজ টেকনোলজির ওপর কাজ করে, আইটি টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ হয়। এবং এছাড়া যে কাজ হয় সেটা হচ্ছে মোবাইল নেক্সট জেন মোবাইল সেক্টরের উপর কাজ, অ্যারাউন্ড রিসেন্ট কেনা মোস্ট প্রবাবলি, ঠিক আছে। এটা ওয়েট করতে হবে এখন বেশ কিছুদিন এবং খুব ভালো পজিশনে নিয়েছিস। এখন সবচেয়ে ডাউন রয়েছে, এর থেকে আপ হলে তখন প্রফিট পাবি। এসবিআই হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরের একটা সেরা কোম্পানি, তুই কিন্তু অলরেডি অনেকগুলো ব্যাংকের সেক্টর নিয়ে নিয়েছিস স্টকে, এগুলোকে কিন্তু রাখলে হবে না। আমি এটা পরে বলছি। ইমিডিয়েট 7খানা তুই এসবিআই রেখে দিয়েছিস, 9% প্রফিটে আছেন। ইউপিএল হচ্ছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি, একটি 7খানা শেয়ার রেখেছিস। নেক্সট চলে টাটা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশনের উপরে কাজ করে, রিসেন্টলি ইভি চার্জিং স্টেশন খুবই ইনস্টলেশনের কাজ করছে, 31% প্রফিটে আছে। ইনফোসিস রেখেছিস, আইটির উপর মাত্র 2টো স্টক রেখেছিস, ভবিষ্যতে এটা বাড়াতে হবে। নেক্সট হচ্ছে আমার রাজা ব্যাটারি, এটা হচ্ছে তোর ব্যাটারি সেক্টরের কাজ করে কোম্পানিটা, এবং ইভি যত উন্নতি হবে তত কিন্তু এই কোম্পানিটার উন্নতি হয়ে থাকবে। নেক্সট চলে আসছি পরেরগুলো। রিলায়েন্স পাওয়ার নিয়ে রেখে দিয়েছিস, কোনো খুব একটা বেশি আমি সুবিধাজনক কিছু বুঝতে পারছি না, এখান থেকে এক্সিট করে যাই ভালো। পিএনবি, এতগুলো স্টককে রাখার কোনো মানে হয় না, পিএনবি থেকে আউট হয়ে যাওয়াটাই বেটার, আমি এটা পরে বলছি। আদানি পোর্টকে তুই রেখে দিয়েছিস, আদানি পোর্ট 2টো মাত্র স্টক, কোনো রাখার মানে হয় না, এই সিচুয়েশনে এর থেকে আউট হয়ে যায়। আমি স্টক খারাপ বলছি না, কিন্তু তোর এত স্টক 25খানা স্টককে কোনো রাখার কোনো জায়গা নেই, 20টার মধ্যে তোকে নিয়ে আসতে হবে, পারলে আরও কম, এবং না হলে কিন্তু ম্যানেজ করাটা মুশকিল হয়ে যাবে। নেক্সট ওয়ান হচ্ছে এমটার টেকনোলজি, একটা রেখে দিয়েছিস, এইচএএলকে রেখেছিস, আবার এমটারকে রেখেছিস, দুটোকে রাখা খুব একটা এই সিচুয়েশন নয় এই মুহূর্তে, আমি পরে জানাবো এটা। নেক্সট জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অলরেডি এনবিএফসি ব্যাঙ্ক প্রচুর রেখে দিয়েছিস, এটাকে এক্সিট করে দেওয়াটাই বেটার মনে হচ্ছে। নেক্সট হচ্ছে বন্ধন ব্যাঙ্কের তোর এখন যদি প্রফিট থাকুক না থাকুক এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার মতে তুই এটাকে আউট হয়ে যাওয়াটা বেটার, কারণ কিন্তু এতগুলো ব্যাঙ্কিং স্টক রাখার জন্য নয়। নেক্সট হচ্ছে গ্লেনমার্ক ফার্মা, তুই 1 পিস রেখে দিয়েছিস, এটা থেকে স্ট্রেট আউট হয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হচ্ছে, কনফিউশন থাকছে কিন্তু আমার মতে এখন আউট হয়ে যাওয়াটাই বেটার। নেক্সট হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশনের উপর 5টা শেয়ার রেখেছি, 83% প্রফিটে রয়েছিস, এটা কনজিউমার ডিউরেবল ওপর পড়ছে, এটাকে রেখে দিতে পারিস, পরে কথা বলবো। নেক্সট হচ্ছে জেকে টায়ার্স ভালো, তুই অলরেডি কিন্তু বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ নিয়েছিস, আবার জেকে নিচ্ছিস,
তোকে কিন্তু দুটো নিলে চলবে না, যে কোনো একটাকে তোকে নিতে হবে। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের মধ্যে তুই 3টে নিয়ে রেখেছিস, 9% আছিস। আর যদি তুই এখানে রেখিস সেটা হচ্ছে একটা রেখেছিস 34% আছিস। এনিহাও এই সিচুয়েশনে আমি বলবো জেকে নিতে, কারণ জিকে রিটার্নটা খুব ভালো আসছে। বালকৃষ্ণ থেকে যেটুকু হচ্ছে প্রফিট সেটুকুটাকে কিন্তু বের করে দে, মানে 736 টাকা যে প্রফিটে থাকবি সেটাকে নিয়ে প্লাস যে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে সেটা নিয়ে টোটালটা ইনভেস্ট করে দে জেকেতে। একটু রিস্কি হয়ে গেল তোরটা, কিন্তু তোর বয়স অনেক আছে, তুই এখন এটাকে সামলে নিতে পারলে তোর জিনিসটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে। এই হলো আজকে মোটামুটি টোটাল ওর পোর্টফোলিওটা। এবারে আসবো আসল গুরুত্বপূর্ণ বিষয়তে, যেটা কিন্তু ভীষণ দরকারি, আর সেটা হচ্ছে কী কী ডিসিশন ও নেবে। এবারে যেটা আরশাদ তোকে বলে যাবো, এবারে পুরো ব্যাপারটা কিন্তু তুই লক্ষ্য করে যা, আমি কী কী বলছি সেটা একটু দেখে নে। তো ঘটনা যেটা সেটা হচ্ছে, প্রথম যেটা তুই দেখবি এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। একটা পোর্টফোলিও মানে কিন্তু আবর্জনা ডাস্টবিন নয়, সেখানে তোকে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা স্টককে কিন্তু রাখতে হবে। কোনো স্টক ইচ্ছা হলো এই রেখে দিলাম, ইচ্ছা হলো তুলে নিলাম, ইচ্ছা হলো যে যা বলছে সেটা নিয়ে নিলাম, একদমই না। এই ধরনের জিনিস নয়, তোকে কিন্তু বেছে বেছে সব স্টকগুলোকে নিতে হবে, যে স্টকগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোর রিটার্নটা দেখবে এবং তোকে তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সামান্য টাকাটাও তোর কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সবসময় তোকে লক্ষ্য রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে কোন কোন স্টকগুলোকে নেব, কোনগুলোকে রেখে দেবো, এবং তোকে 24 বছর ধরে সেই স্টকটা 24 বছর বাদে তোকে বিশাল একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবো। এবং সেইটাই কিন্তু দেখবার জিনিস রয়েছে অর্থাৎ যে তোকে কতটা ওয়েলথ ক্রিয়েট করতে পারে, সেটা আমি পরের বার বলছি, এর পরের ফেজে বলছি। এখন ইমিডিয়েটলি যেটা জানা সেটা হচ্ছে পোর্টফোলিওটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। পোর্টফোলিওকে এরকম ডাস্টবিনের মতো ময়লা করে তোমায় রাখলে চলবে না। হয়ে গেল। এইবার আসি তোর মেন ঘটনাগুলো, এক এক করে তোকে সব বলে যাচ্ছি। কিছুই মনে, তোকে যেটা যেটা বলবো সেটা শুধু মনে রাখবে। একটা হচ্ছে যে যা যা বললাম সেগুলো একটা করে মানে মুছতে থাক, যেটা মোছাটা তোর খুব জরুরি। যেরকম ব্যাঙ্কিং সেক্টরে পিএনবি রেখেছিস, এসবিআই রেখেছিস, এইচডিএফসি ব্যাঙ্ক রেখেছিস, বন্ধন ব্যাঙ্ক, জিও এবং কোটাক ব্যাঙ্ক, এতগুলো ব্যাঙ্কে তোর এইটুকু পোর্টফোলিও তোকে কে বলেছে, কীভাবে বলেছেন কি জানি না, সব ভুল ভাল যা পেরেছিস সমস্তগুলোকে কিন্তু এক জায়গায় এনে ফেলে রেখে দিয়েছিস। তো কোনো মানে নেই, এইভাবে কেউ রাখে? একটা জিনিসকে তোকে তো বুঝতে হবে যে আমি কিনছি মানে যে যা বলছে, যে যখন থেকে বলছে আমি তাই নিয়ে নেবো। নিজেকে ভাব, নিজের উপর কনফিডেন্স টান, যে যা বলছে বলে তাকে নিবি, যে বন্ধু তোকে বলেছে বলে তুই নিবি, তার কথা অনুযায়ী শুনবি বা ভিডিওতে, তোর নিজের বুদ্ধিটা তাহলে কোথায় যাবে? তুই যদি এই জিনিসগুলো তোর মাথাতে না থাকে, যে এই জিনিসটা বুঝতে না পারিস, আর যদি তুই এই যে ব্যাঙ্কগুলো নিয়েছিস এগুলো তোর কী লাভ হবে? বন্ধন ব্যাঙ্ক বছর পর বছর পড়ে থাকবে, এর এনপির পরিমাণ কী আছে, কোথায় কী আছে, এই সিচুয়েশন নিয়ে এগুলো নিয়ে রাখার কোনো মানে হয় না। আলটিমেটলি ডাইভার্সিফিকেশনে কিচ্ছু হচ্ছে না। একটা সুন্দর করে যেরকম তাক গোছাতে হয়, যেরকম একটা ঘর সুন্দর করে মানুষ সাজিয়ে রাখে, যেরকমভাবে একটা একটা প্রত্যেকটা একটা বাড়িকে যেরকম গুছিয়ে রাখে, প্রত্যেক জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। তুই যদি এরম রাখলে চলবে না, ঠিক আছে? তো এরপর আমি নিয়ে আসবো কীভাবে ডাইভার্সিফিকেশন হয়। তুই কিন্তু এইগুলোকে সব বাদ দিতে হবে। মানে আমি যদি ধরে নিই একটা সার্কেল হিসেবে, আমি জাস্ট তোকে একটা এর জন্য দেখাচ্ছি, এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি তোকে। হার্ডলি তুই এর মধ্যে 6টা স্টককে রেখে দিবি, 6টা সেক্টরকে। কীরকম সেক্টর? ফার্স্ট তুই বলছিস ব্যাঙ্কিং সেক্টর, তো ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে তুই এতগুলো টিএনবি সব বাদ দে। এখন এখান থেকে তুই জিও বাদ দে, কেটিবিকে বাদ দে। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু আমি তোকে বলছি আমি একটাকে দুটো রাখতে। আমি তোকে শুধুমাত্র এসবিআই রাখতে বলবো, এইচডিএফসি রাখতে বলবো, আর বন্ধন, জিও, কেটিবি মানে কোটাক ব্যাঙ্ক এবং পিএনবি সব আউট করে বেঁচে দে। যা থাকলো প্রফিট লস তুই ছেড়ে দে। তুই এইটা যদি কখনো মনে করিস, আজ যদি তোর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পজিশন, তোর এই আজকে তুই যে ডিসিশন নিবি, যারা এমন আমার কাছে ক্লায়েন্ট রয়েছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কথা শুনে তারা আজকে ভালো জায়গায় আছে, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ডিসিশন নিতে পারছে না যে সেল কেন করব, যদি লাভ না হয়, যদি সিচুয়েশন হয়, ফলে তারা আর কিছু করার নেই সেখানে, সেখানে তাদের সঙ্গে আর কিছু করার নেই, তো তারা তাদের নিজেদেরটা দায়িত্ব নিজে নিয়ে নেবে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে ক্রিটিক্যাল মুভমেন্ট হচ্ছে এটা, চোখ বুঝে, এখনও তোর পোর্টফোলিও ছোটো আছে, এখন তুই করতে পারবি, কিন্তু সব বড় বড় পোর্টফোলিও 25 লাখ 30 লাখ আছে, সেখানে যে স্টকগুলো আছে সেগুলোকে তারা ভালো ভালো স্টক, সে স্টক খারাপ নয়, কিন্তু আমাকে তো সাজিয়ে আনতে হবে জিনিসটাকে। আমার কাছে যে সব জিনিসগুলো আছে প্রত্যেক জিনিস দামি দামি ঠিক, কিন্তু আমাকে দামিগুলোর মধ্যে থেকে সব থেকে সেটা আমার জন্য, আমার বয়স, আমার সিচুয়েশন, আমার আর্থিক অবস্থা, আমার যে বার্ডেন, সংসারের যে চাপ রয়েছে, সবগুলো বুঝে আমাকে ঠিক করতে হবে। সুতরাং সেখানে ডিসিশন হাতে না নিতে পারলে কিন্তু পরে গিয়ে আর কিছু করার থাকবে না। এই মুহূর্তে আমি স্ট্রেট তোকে বলে দিচ্ছি যেটা, সেটা এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক দুটোকে রেখে দিবি, আর কিচ্ছু রাখবি না। তোর ব্যাংকের কাজ শেষ হয়ে গেলো, এরপরে কিছু নেই আর। এফএমসিজি সেক্টরে একটা স্টককেও রাখিস নি। অদ্ভুত লাগছে আমার, যে একটা মানুষ যখন সেক্টর স্টক, তোর মাথায় কি একবারও আসেনি এটা যে একটা এফএমসি সেক্টরে একটা স্টককে রাখা দরকার ছিল?
সেই সব কথা ঠিক আছে, তুই যথেষ্ট আমাকে শ্রদ্ধা করছিস, সব ঠিক মানছি সব কিছু, কিন্তু এই জিনিসগুলোকে ঠিকঠাক না করলে কিন্তু কিচ্ছু হবে না এবং আমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। এফএমসি সেক্টরের জন্য, এফএমসিজি সেক্টরের মধ্যে তুই এখন যেটা রাখতে পারিস, এই সিচুয়েশন দাঁড়িয়ে প্রত্যেকটা স্টকে কিন্তু সেই ভালো সিচুয়েশনই রয়েছে। তুই ইচ্ছা করলে হিন্দুস্তান অ্যারোনটিককে রেখে দিতে পারিস, এই হিন্দুস্তান ইউনিলিভারকে রাখতে পারিস HUL, অথবা না হলে VBLকে রাখ, এই জিনিসটাকে রাখবি। এটা রাখবি হচ্ছে তোর লার্জ ক্যাপের জন্য রেখে দে, আর একটা স্মল ক্যাপের জন্য রাখবি, সেটাকে তুই রেখে দিতে পারিস হিন্দুস্তান ফুডসকে রাখতে পারিস, অথবা LT ফুডসকে রাখতে পারিস। LT ফুডসের কথা বলছি। LT ফুড কী কাজ করে, LT ফুডস কাজ নিয়ে আমি ডিটেলস বর্ণনা করেছি, ঠিক আগের ভিডিওটাতেই বলেছি, দেখে নিতে পারিস কী কাজ করে ডিটেলস। তুই যদি কিছু না বুঝিস, কিছু তোকে বোঝার দরকার নেই, কী কাজ করে জানার দরকার নেই, আমি যেরকম বলছি অন্ধের মতো সেরমভাবে তুই কাজটা করে যা, আর তোকে জানারও দরকার নেই এত কিছু। শুধু আমি বলে দিলাম VBL নিবি আর LT ফুড নিবি, এটা শুধু নে, আর একটা বছর ধৈর্য ধর আমার জন্য, একটা বছর দেখে নে, এক বছর পরে তুই আমাকে জানাবি তুই কী সিচুয়েশন আছিস। যদি সেটা মনে করিস যে হ্যাঁ ঠিক লাগছে না, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সিচুয়েশনটাকে আগে তোকে ঠিকঠাক করতে হবে। LT ফুডস VBL কথা শেষ হয়ে গেল। নেক্সট চলে আসবো পরের পার্ট। অটোর ক্ষেত্রে তুই টাটা মোটরসকে রেখে দিয়েছিস, আমি এটাকে না বলবো না, টাটা মোটরস ঠিকঠাক আছে। অটো সেক্টরে টাটা মোটরস EVর কাজকর্ম করছে, সব কিছু করছে, এটাকে একটু বাড়ানোর চেষ্টা কর, পরিমাণটা বাড়া, যেখানে সেক্টর বেশি বাড়াবি না। কেমিক্যাল সেক্টর UPLকে রেখেছিস, রিটার্ন কিচ্ছু ভালো দেয় না। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার বক্তব্য অনুযায়ী দীপক নাইট্রাইট রাখতে পারিস। যদি UPL রাখিসও এই সিচুয়েশনে, আমার মনে হয় UPLকে তুই রেখে দিচ্ছিস কেমিক্যালের, ঠিক আছে। কেমিক্যাল সেক্টরের মধ্যে এখানে তুই UPLকে রেখে দিচ্ছিস, ঠিক আছে। UPLের সঙ্গে FCLকে রেখে দে, একটু রিস্কি কিন্তু তোর রিটার্নটা অনেকটা বাড়াবে। UPLটা আমার মনে হয় তোর রিটার্ন তেমন ভালো কিছু দিতে পারছে না এখনও সিচুয়েশন, ঠিক আছে, মোটামুটি থাক, UPL FCL থাকলো, হয়ে গেল। নেক্সট চলে আয় কেমিক্যাল সেক্টর পর IT সেক্টর। IT সেক্টরের এখানে চলে আয়। IT সেক্টরের ক্ষেত্রে তুই কী রাখছিস, IT সেক্টরের মধ্যে ইমিডিয়েটলি যেটা রাখার মধ্যে আমি তো এখানে অনেকগুলোকে রেখেছিস, KPIT, ইনফো, হ্যাপিয়েস্ট। এবার দেখ KPIT যে কাজ করছে, হ্যাপিয়েস্ট মাইন্ডও অলমোস্ট ধরনের কাজ করছে। ইনফোসিস, তুই ইনফোসিসকে রেখে দে এখানে ITর মধ্যে, কোনো অসুবিধা নেই। এবং এই দুটোর মধ্যে থেকে আমি যদি তুই বলিস কে যে সিচুয়েশনে আছে দাঁড়িয়ে, এখন মনে হয় KPITকে তুই রেখে দে, তোর যেহেতু দুটো আছে, আমি এখানে ইনফোসিসকে ঢুকিয়ে রাখ, আর এইটাকে তুই রেখে দে, সেটা হচ্ছে KPIT। এই দুটোকে তুই রাখ, হ্যাপিয়েস্টকে আউট করে দে। কেন আমি হয়তো আউট করছি সেই কারণটা বলছি, কারণটা এই কারণে না, KPIT এবং হ্যাপিয়েস্ট দুটোর মধ্যে যদি কোনো কম্প্যারিজন হয়, দুটোর মধ্যে দুটোই ভালো স্টক, কিন্তু দুটোর মধ্যে যদি কম্প্যারিজন হয় কখনোই হ্যাপিয়েস্ট খারাপ নয়, হ্যাপিয়েস্ট এরপরে বিশাল ভালো রিটার্নই দেবে। কিন্তু KPIT যে মডেলে এখন কাজ করছে, হ্যাপিয়েস্ট মাইন্ডও কম বেশি সেই মডেলে কাজ করছে। KPIT অটোমোবাইল সেক্টরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নিয়ে এসছে, হ্যাপিয়েস্ট আবার ক্লাউড কম্পিউটিংয়ের স্পেশালিস্ট রয়েছে। কিন্তু এই সিচুয়েশন দাঁড়ালে আমার যেহেতু অলরেডি KPIT তোর কেনা রয়েছে, সেজন্য আমি তোকে বললাম KPITর কথা। হয়ে গেল তোর IT সেক্টর। নেক্সট চলে আসবো, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্সে তুই HALকে রেখেছিস, MTARকে রেখেছিস, আমি কোনো চেঞ্জ করছি না, মাইন্ড ইট, যেটা রেখেছিস একদম ঠিকঠাক আছে, এই সেক্টরটার জন্য সব ঠিক। ব্যাস এইবার দাঁড়ালো ফার্মা সেক্টর। গ্লেনমার্ক, ফার্মাকে এখন আউট করে দে। ফার্মা সেক্টর গ্লেনমার্ক তোকে খুব একটা লাভ দিচ্ছে না। কনজিউমার ডিউরেবলের মধ্যে তুই এখানে রেখে দিয়েছিস, যেটা হচ্ছে প্যারামাউন্ট কম দিয়েছিস। এইখানে আমি বক্তব্য হচ্ছে ঠিক আছে থাকলো, কনজিউমার ডিউরেবল কোনো এই মুহূর্তে খুব একটা কাজে তোর লাগবে না, তুই অফ করে দে। আমি এখানে কমাতে চাইছি, কমিয়ে নিয়ে আসতে চাইছি, এটাকে অফ, পুরো এই জিনিসটাকে পুরো অফ করে দে, আউট করে দে। এটা আউট হয়ে গেল। ফার্মাটা এই সিচুয়েশন দাঁড়িয়ে রেখে দে, অফ করতে বলছি না। টায়ার্সের জায়গায় চলে আয়। টায়ার্সের JK টায়ার্স রেখেছিস, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের, দুটোই ভালো কোম্পানি। এবং যদি আমি ধরেও নিই সিচুয়েশনে দেখেছি বিগত এক বছর ধরে JK টায়ার্স কিন্তু রিটার্নটা বেশি ভালো দিয়েছে। তো দুটোর মধ্যে তোকে একটাকে রাখতে হবে, দুটোকে রাখা যাবে না। তো এই মুহূর্তে রিস্ক জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে তুই JK টায়ার্সের উপর ইনভেস্টেড করে দে। বালকৃষ্ণ এখন যথেষ্ট ভালো কিন্তু ইন্ডাস্ট্রিজ, কিন্তু এই সিচুয়েশন দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি JK টায়ার্সের উপর টার্গেট কর, দুটোকে রাখা যাবে না। হয়ে গেল। নেক্সট চলে আসছি মেটাল সেক্টরে টাটা স্টিলকে রেখেছিস, এখান থেকে আউট হয়ে যায় ইমিডিয়েটলি, এটা রাখার দরকারই নেই, যা আছে তোর জন্য দরকার নেই, বাদ। নেক্সট আমি চলে আসছি রিনিউয়েবল সেক্টরে। রিনিউয়েবল সেক্টরে দুটোকে রেখেছিস, রতন ইন্ডিয়া রেখেছিস, টাটা পাওয়ারকে রেখেছিস। টাটা পাওয়ার সাফিসিয়েন্ট কাজ করে দেবে, রতন ইন্ডিয়া এই মুহূর্তে এর যে কাজকর্ম, রতন ইন্ডিয়া কিন্তু ড্রোন টেকনোলজির উপর কাজ করে, কমার্সের উপর কাজ করে, সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ভেহিকেলের উপর কাজ করছে। সুতরাং দুটোরই কিন্তু ফিউচার ভালো রয়েছে। সিচুয়েশন এটা খুব বলা, দুটোই কিন্তু দুটো স্টকই তোকে কিন্তু ভালো রিটার্ন দেবে।
আপাতত দুটোকে রেখে দে, দুটোই থাক। এই সিচুয়েশনে দাঁড়িয়ে দুটোকেই রাখ, কোনো অসুবিধা নেই। চলে আস ইভি সেক্টরে। ইভির মধ্যে তুই রেখে দিয়েছিস আমার রাজা ব্যাটারিকে তুই ঢুকে রেখেছিস, এতগুলোকে তুই রেখেছিস, এত রকম রেখেছিস, খুব কমপ্লিকেসি জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ফলে এখান থেকে উদ্ধার করা, তুই ফার্স্টে এই জিনিসটাকে সাজিয়ে আরেকবার আমাকে দেখালে আমি বলে দেবো ঠিক এই কটা, মানে এটা তুই যে রেখে দিয়েছিস এটা তোর মাত্র 1.5 লক্ষ টাকার পোর্টফোলিও। এটা যদি তোর 15 লক্ষ টাকার পোর্টফোলিও হয়, এর থেকে কিন্তু একটাও বাড়াবি না। যে কটা দাঁড়াবে গিয়ে ফাইনালি ঠিক সে কটাকে তুই কিন্তু রেখে দিবি, এর থেকে একটাও বাড়াবি না। তাহলে এইটা মোটামুটি তোর জিনিস চলে এলো। এবারে আমি আসবো নেক্সট পয়েন্ট, যে বন্ধুরা তৃতীয় যে ঘটনার দিকে, সেটা হচ্ছে যে গল্পটা সেখানে দাঁড়াচ্ছে ও কি পেতে পারে। তো আরশাদ, আমি এখানে তোকে কয়েকটা কথা বলতে যাই, আরও ঘটনা, সেটা হচ্ছে তোর মাইনে এত সামান্য, আমি এখানে কিভাবে তোকে বলবো আমি বুঝতে পারছি না। প্রথম ঘটনা সেটা হচ্ছে, যদি তুই কি 500, তুই এখানে বলিস নি, কিন্তু কি 500 টাকা করে রাখতে পারবি মাসে? যদি 300 টাকা পাস, 500 টাকা রাখবি, এটা বলাটা খুবই অসম্ভব ব্যাপার। বা তুই অন্য কোনো কিছু ইনকাম তোর আছে কিনা সেটাও আমাকে তুই বলিস নি। এই সিচুয়েশনে কতগুলো প্রশ্ন থেকে যায় যে মাত্র 9,000 টাকা দিয়ে তুই কীভাবে 4 জনের সংসার চালাস, ছোটো 2 বছরের বাচ্চা মেয়ে রয়েছে তোর। তো এনিহাও এই সিচুয়েশনে যদি 500 টাকা করে, মিনিমাম 500 টাকা আমি ধরে নেবো, তুই যদি এটা রাখতে পারিস, এটুকু তোকে রাখতেই হবে যেভাবে হোক। তো সেটাকে অনুযায়ী তোকে কিন্তু চালাতে হবে। প্রচণ্ড তো দারিদ্র্য অবস্থা, এত বন্ধুরা পোর্টফোলিও অ্যানালিসিস করেছি, কিন্তু এই পোর্টফোলিওটা অ্যানালিসিস করতে গিয়ে খুব খারাপ লাগছিল। এমনই একটা যে তুই যদি পারিস 500 টাকা করে অন্তত তোকে জমা করতেই হবে, না হলে কিন্তু হবে না। তো দেখবে এর মধ্যে বন্ধুরা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে যে ছোট অ্যামাউন্ট, অল্প পরিমাণ টাকা, সেটাও কত গুণ বড় আমাদের করে দিতে পারে। তো আমি ধরে নিচ্ছি তুই আর কোনো টাকাই ইনভেস্ট করলি না এর সাথে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে, অর্থাৎ 1,60,000 টাকা যেটা ছিল ওই টাকাটাই রয়ে গেল, আর কোনো টাকা ইনভেস্ট করতে পারলি না। বেশ, এইবারে সেকেন্ড ফেজে আসছে, সেটা হচ্ছে যদি তুই 1,60,000 টাকা রেখে দিস, আমি যেভাবে বললাম সাজিয়ে দেওয়ার পরে অ্যাপ্রক্সিমেট যদি আমি ধরে নিই, খুব কমপক্ষে 21% CAGR আসবে, এবং তোর যে সময় রয়েছে সেটা হচ্ছে 24 ইয়ার্স, 24 বছর সময় তোর রয়ে গেছে। তো এই সময়টার মধ্যে যদি ধরে নিই আমি, তো এটা তোকে চলে আসবে শুধু এই যদি 21% CAGR আমি রেখে দিই, তাহলে এটা চলে আসছে 1,55,55,00,000 টাকা মোটামুটি চলে আসছে, 1,55,22,000 এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসতো। এই সিচুয়েশন দাঁড়িয়ে এটাকে তুই ধরে নিচ্ছি আমি 24 ইয়ার্স, 21% CAGR দাঁড়াবে যদি ঠিক মতো সাজিয়ে নেওয়া যায়। তো এইখানে চলে এলো তোর, এমনি দেখতে পাচ্ছিস কত ছোট টাকা। তুই যদি 1 টাকা ইনভেস্ট না করিস, বলছিস না আমি কোনো কিছু করতে পারবো না, এইটুকুই আমার সম্বল, আমি এটাকে আপনি সাজিয়ে দিন, আমি সাজিয়ে দিচ্ছি, যেগুলো সেল হচ্ছে সে টাকাগুলো নিয়ে এখানে ইনভেস্ট করে দিচ্ছিস, দিয়ে পুরোনোগুলোতে দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছিস। নেক্সট হচ্ছে 500 টাকা করে অন্তত তুই যদি পারিস SIP করতে, সেই হিসেব করে আমি ধরে নিই এটা যদি 24 ইয়ার্স পারিস, তাহলে সেক্ষেত্রে তোর অ্যামাউন্টটা দাঁড়াবে অ্যাপ্রক্সিমেট 35,31,000 টাকা, 35.31 লাখ। তার মানে আমি যদি দুটোকে ধরে নিই, তার মানে তাহলে দুটো ধরলে তো টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়িয়ে যাবে সেটা অ্যাপ্রক্স 1.90 crores। দেখ তাহলে কত সামান্য টাকা থেকে কত বিশাল কিন্তু তৈরি করা সম্ভব, এবং সেটা সম্ভব হবে তুই প্রথম কাজ 1 নাম্বার করবি, সেটা হচ্ছে পুরোপুরি আমার উপর ছেড়ে দে, আমি যেভাবে করানো আমি সবগুলো গুছিয়ে তোকে নিয়ে আসছি একটা জায়গাতে। নাম্বার সেকেন্ড জিনিস যেটা করে দেওয়া এসে সেটা কর, 500 টাকা করে যে কোনোভাবে জোগাড় করার চেষ্টা কর। সে টাকাটা মনে করে নে তোর কাছে নেই, সেই মনে করি টাকাটা কিন্তু সরিয়ে রেখে দে, সরিয়ে তুই জমা করতে থাক। থার্ড ওয়ান হচ্ছে যে যখনই তোর প্রফিট আসবে, এই যেটা সাজিয়ে দেওয়ার পরে, সেটাকে তুই কখনো প্রফিটটা বুক করবি না, কেটে নিয়ে নিবি না, বা কোনোটা যদি কমেও যায়, লস হলেও ভয় পেয়ে বিক্রি করবি না। যে কোনো পরিস্থিতিতে আমাকে একবার জানাবি, জানিয়ে তারপরে করবি। তোকে এখন মেম্বারশিপ নিতে বলছি না, কোনো রকমভাবে কিছু বলছি না, তুই টাচে থাক এবং লিস্টটাকে ঠিকঠাক করে আমাকে একটা ইনফর্ম করার পরে আমি সেটাকে বুঝে আমি তারপরে তোকে জানাবো যে ঠিক আছে কি না আছে। এর মধ্যে তুই একটা কাজ যেটা করতে পারিস, সেটাকে আমি যদি ধরে নিই তুই এই সিচুয়েশনে 500 টাকা করে জমা করবি। 500 টাকা জমা করতে গেলে তোকে কিন্তু ওইভাবে জমা করলে হবে না। স্টকের ক্ষেত্রে কোন স্টকটা 500 টাকা আছে, কোনটা নেই, এটা খুব কঠিন ব্যাপার, এভাবে করা যাবে না। তুই যেটা করবি সেটা হচ্ছে এটা কিন্তু একটা স্ট্রেট একটা মিউচুয়াল ফান্ড করে নিবি, মিউচুয়াল ফান্ডে চলে আয়। মিউচুয়াল ফান্ডে আমি তোর কথা ভেবেই কিন্তু এটা, অন্য কোনো যাদের প্রচুর ওয়েলথ রয়েছে তাদের ব্যাপারটা আলাদা, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে আমি ধরছি না। তারা নিজের মতো করে তারা যত 5,000, 10,000, 20,000 SIP কোনো ব্যাপারই না,
প্রচুর, কোনো 50,000 টাকা এসআইপিও করছে এমনও অনেক লোক রয়েছে, তাদের কথা বাদ দিচ্ছি। তুই যেখানে মাত্র 500 টাকা রয়েছে সেখানে দাঁড়িয়ে তুই একটাই কাজ করতে পারি, একটা মিউচুয়াল ফান্ড আমি বলে দিতে পারি, সেটাকে তুই রেখে দিতে পারিস। সেটা হচ্ছে দুটোর একটা, আইদার তোর এখানে রাখতে পারিস অ্যাক্সিস স্মল ক্যাপে, আর এই ক্ষেত্রে আর না হলে সেকেন্ড একটা তুই রেখে দে, সেটা হচ্ছে মিরেতে ব্লু চিপ ফান্ড একটা আছে, এই ধরনের রাখতে পারিস একটা, এই অপশন সেকেন্ড অপশন। থার্ড অপশন যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। তৃতীয় ইন্ডেক্স ফান্ডে তোর অ্যামাউন্টটা একটু কমে যাবে, কিন্তু তুই সেটা নিতে পারিস। সেক্ষেত্রে তুই যদি নিতে পারিস সেটা এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। কোনো রকম বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, কোনো রকম কায়দা করার কোনো দরকার নেই, কারোর কথা শোনার দরকার নেই। তুই এরপর থেকে, আজকের পর থেকে তুই আর না অন্য কারোর কথা শুনবি, না কোনো ভিডিও দেখবি, না কারোর কিচ্ছু করবি, কোনো কিছু দেখার দরকার নেই। শুধু আমার এখানে শুধু যে কোনো প্রশ্ন তোর থাকবে সঙ্গে সঙ্গে কমেন্ট করবি, সঙ্গে সঙ্গে অ্যান্সার আমি দিয়ে দিই। আর যদি সেরকম কিছু দরকার পড়ে স্ক্রিনশট বা কিছু, সেগুলো আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবি মেলে। হয়তো পরে ওই দিন হবে না, একদিন দুদিন পরে তোকে আমি সঙ্গে জানিয়ে দেবো যে আজকে এই সিচুয়েশনে তুই দাঁড়িয়ে আছিস বা এটা ঠিক আছে। এরপরে চোখ বুঝে তুই নিজের কাজ, যেখানে তুই কাজ করছিস ওখানে থেকে যা। আর যদি সম্ভব হয় 500 টাকার বেশি যদি দিতে পারিস সেই মিউচুয়াল ফান্ডই দে। এই তিনটে মিউচুয়াল ফান্ড যেটা তোকে বলে দিলাম, এই তিনটেই কিন্তু 500 টাকা করে করা যায়। এবার করা গেলে অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমে করতে পারিস। তুই যদি একান্ত কিছু না জানিস, কোনো কিছু না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি যাচ্ছি না, তবে গ্রো থেকে তুই একবার ডাইরেক্ট করতে পারিস। আর যদি ডাইরেক্ট যেতে পারিস, তুই যদি কলকাতায় করে এসে যদি করতে পারিস সেটা একটা হতে পারে, অথবা অনলাইনে তুই তোর মোবাইল থেকেও তুই এই ধরনের, এই যে এদের এএমসি বলে, অ্যাক্সেস এএমসি বা মিরে বা এইচডিএফসি, এদের সাইটে যাবি, ওখানে গিয়েই ডিটেলসটা ব্যবস্থা আছে, বা আমাকে প্রশ্ন করবি, আমি তখন সেই অনুযায়ী তোকে হেল্প করে দেবো কীভাবে করা যায়। তো এইগুলো সব হয়ে গেল। তুই অটোমেটিক তোর ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকলে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে অটোমেটিক নিয়ে নেবে, হয়ে কমপ্লিট হয়ে গেল। এবারে এই ব্যাপার নিয়ে নিশ্চিন্ত থাকবি, অটোমেটিক হয়ে গেল। এটাকে যেটা বক্তব্য সেটা হচ্ছে তুই এটা আর কোনো বেশি নাড়াঘাটা, আমি যেগুলো বলছি সেই কটা করে দিয়ে একদম ফেলে রেখে দে। আর সময় এটাকে রিভিউ করবো, 6 মাস বাদে তোকে আমি চেয়ে নেবো, বা তুই আমি পাঠাবি যে 6 মাস হয়ে গেছে, আমাকে একটু বলে দিন কী করবো, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো এবারে আজকে তোমাদের সবাইকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও দেখালাম। এই ইন্টারেস্টিং এই কারণে বলছি, ভিডিওর মধ্যে অসম্ভব নিডি পার্সন, মানে এত নিডি পার্সন এরকম ভাবা যায় না। তো তাকে নিয়ে আজকের ভিডিওটা পুরোটা হলো। এটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মনে হয় সম্পর্কে তোমরা জানাতে পারো। কোনো স্টক আমি যেগুলো বললাম সেগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা সেটাও বলতে পারো। আর তোমরা পোর্টফোলিও পাঠাতে পারো, সময় লাগবে অ্যানালিসিস করে দেওয়ার জন্য, সামান্য একটা কোর্স ফি নিয়ে করতে পারি। আর এরশাদ, তুই যেরকম বলে গেলাম সেই মতো তুই কিন্তু কন্টিনিউ করে যাবি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ হলো। সবাই ভালো থাকবে।